সম্মানিত সীমান্তবাসী, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পুশ ইন করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিএসএফ এর অব্যাহত পুশ ইন চেষ্টায় বিজিবির বাধা। সীমান্তের রাতভর স্থানীয়দের অবস্থান, ৬টি আউটপোস্ট থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিল ভারতীয় সীমান্ত বাহিনী। মিশ্র যানবাহনের বিশৃঙ্খল চলাচল রাজধানীর প্রগতি সরণিতে। অব্যবস্থাপনায় স্থবির প্রায় গাড়ির চাকা, চরম ভোগান্তিতে চলাচলকারীরা। বাসে যেতে লেট হওয়ার কারণে পড়ালেখার একটু সমস্যা হয়। এই বাইরুল বাড্ডা রোডে যত যানজট আছে অন্য রোডে এত কোনো যানজট নেই। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ৮ দিনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দেওয়ার সময় শেষ হচ্ছে বিকেলে। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম অবস্থা। বড় অর্থ ব্যয়ের সুফল নিশ্চিতের দাবি। পকেটে টাকা না থাকে, আমার যদি ঘরে টাকা না থাকে, তাহলে তো আমি একটা ব্যবসা করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। প্রত্যাশা হচ্ছে সরকার একটা নতুন খাত সৃষ্টি করবে, একটা ভালো বাজেট আমরা আশা করতেছি। আমাদের যে বাজেট আছে, বাজেটটা যেন কৃষি বান্ধব বাজেট হয়। সংসদীয় দলের কাছে কার্যক্রম তুলে ধরলেন ৭ মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়েনি ৬৬% মানুষের। স্কুলে মানহীন টিফিন সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। ৭৫ ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে ১ টাকা, ১ টাকা ২০ পয়সা, তারপর ১ টাকা ৪০ পয়সা, এরকম করে দাম বাড়িয়েছে। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের গতিপথ নির্ধারণ করেছিল এই কর্মসূচি। ৬ দফা থেকেই আমরা কিন্তু স্বাধিকারের প্রশ্নটা চলে আসলো, আর স্বাধিকার থেকে আমরা ৭১-এ স্বাধীনতার দুয়ারে উপনীত হলাম। লেবাননের যুদ্ধবিরতি উপেক্ষা করে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। নিহত কমপক্ষে ১০ জন, রয়েছেন ৩ সেনা সদস্য। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সুনামগঞ্জের রাতের আধারে পুশ ইন ঠেকাতে তৎপর ছিল বিজিবি। অনুপ্রবেশ রুখতে করা হয় মাইকিং। স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হয়। টর্চ, লাঠি হাতে বিজিবির সাথে ছিলেন স্থানীয়রাও। এর আগে গতকাল বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ৬টি আউটপোস্ট থেকে প্রায় ১০০ জনকে সরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। স্থানীয়রা জানান, ঈদের পর থেকে বিভিন্ন সীমান্তের উপারে মানুষের চলাচল বেড়েছে। জড়ো হতে দেখা যাওয়ায় বিজিবিকে খবর দেওয়া হয়। অনেক জায়গায় অনুপ্রবেশের চেষ্টা করা হলে তা রুখে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড। এর মধ্যে বান্দরবান সীমান্ত দিয়ে মিয়ানমারের ৪৭ জন অনুপ্রবেশের খবর পেয়ে তাদের আবার ফেরত পাঠিয়েছে বিজিবি। এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে আসবো। পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, সারা রাতই তো অনেকে অনুপ্রবেশের চেষ্টা করেছে, তো সকালে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? আর কোনো পুশিনের বা চেষ্টার খবর আপনার কাছে এখনো পর্যন্ত মিলেছে কিনা? বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে আপনি যে পুশিনের ঘটনার কথা বললেন, যে নতুন করে কোনো ঘটনা ঘটেনি, তবে গত ৫০ ঘন্টা আগে যারা পুশিনের চেষ্টায় আটকা পড়েছে ভারতের সীমান্ত এলাকা, তারা কিন্তু এখনো সেই জমির আইলের মধ্যে অবস্থান করছে। আমি যদি একটু দেখাতে চাই যে মূলত আমরা এখন যে সীমান্ত এলাকা রয়েছে ঠিক এখান থেকে এই ১০০ গজ দূরেই মূলত যারা পুশিনের চেষ্টা আটকা পড়েছেন তারা অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে আমাদের বিষয়টি জানিয়েছে যে আজ নতুন করে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। তবে পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত রয়েছে, বিভিন্ন পয়েন্টে, সেখানে কিন্তু বিজিবির যে তারা কিন্তু যে জায়গা থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে।
আর বিশেষ করে আমি যদি যে 10 জন আটকা পড়েছে পুশিনের ঘটনা তাদের কষ্টের কথা যদি বলি, তারা কিন্তু দীর্ঘ 50 ঘন্টা ধরে এক কৃষি জমির এক হাত পত্রের আইলে তারা জমির এক হাত পস্ত্রের আইলে তারা আশ্রয় নিয়েছে। মূলত সেখানে তারা মানবত জীবনযাপন করছে এবং তারাও সমাধান চাচ্ছে। বিষয়টি সমাধান হয় তাহলে অনেকটাই ভালো হবে দেশের জন্য, এমনটি তারা বলছে। তবে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা কোনোভাবে পুশিন কিংবা অনুপ্রবেশ তারা মেনে নেবে না এবং তারা গতকাল যে পতাকা বৈঠক হয়েছে, পতাকা বৈঠকে কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফ করা প্রতিবাদ জানানো হয়েছে এই ঘটনায়। তবে পুশিনের ঘটনা এখন পর্যন্ত বিএসএফ কিন্তু অস্বীকার করছে এবং তারা তাদেরকে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। তবে বিজেপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা কোনোভাবেই তাদের মেনে নেবে না এবং পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু আমরা দেখেছি যে বিজিবির যে টহল সেটি কিন্তু একেবারেই ঢেলে সাজানো হয়েছে এবং জনবল নিয়োগ করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে কিন্তু বিজিবির সদস্যরাও টহল দিচ্ছে রাতভর। এবং আমি আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি যে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে যারা রয়েছে সেই গ্রামের মানুষগুলোও কিন্তু রাত জেগে পহরা দিচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখেছি। তবে বলছে যে তারা কোনোভাবেই পুশিনের ঘটনা মেনে নেবে না এবং পুশিন হতে দেবে না। মারফি। রনি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশি মরদেহ। নিহত শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের বাড়ি সাতক্ষীরার আশাশুনিতে। রাত 2:30টায় এয়ারপোর্টে মরদেহ গ্রহণ করতে যান নিহতদের স্বজনরা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আমার দুটো মেয়ে রয়েছে, তাদের কি করে দেখবো, কি করে কি করবো আমি বলেন? আমার একটা ছেলেদের আমি এই মানুষ। স্বামীর মৃত্যুর পর বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েন নিহত শফিকুল ইসলামের স্ত্রী। আমার মেয়েদের পড়াশোনার খরচ দেবে, আমার সংসারটা যাতে দেখে চলে সেরকম ব্যবস্থা করেন আপনারা। কত কি আছে কি নাই পড়বে না, সরকার তো যদি না একটু আমার দিকে না তাকাই না করে আমি কি করে করবো বলেন? দক্ষিণ লেবাননের নাবাতিয়ের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন লেবানন প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম। দুজনের গ্রামের বাড়ি সাতক্ষীরাতে একই জেলায়। নিহত 2 প্রবাসীর লাশ হস্তান্তরের সময় ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে 10 প্রবাসী নাগরিককে হারিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে এসেছে 7 জনের মরদেহ। আমাদের রেমিটেন্স যোদ্ধারা, বিশেষ করে শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম, নাহিদ খুবই রিসেন্টলি ওনারা গিয়েছেন লেবাননে কাজ করতে। একজন গত বছর গিয়েছেন, একজন এই বছর ফেব্রুয়ারি মাসে গিয়েছিলেন। এবং অত্যন্ত দুর্ভাগ্য আমাদের জন্য যে ওনাদের দুজনকে আমাদের হারাতে হয়েছে এই যুদ্ধের মধ্যে। আরেক প্রবাসী নাহিদুল ইসলামের স্বজনরা জানান, লেবাননে তাদের পরিবারের আরও 2 জন আছেন যারা ভিসা ও পাসপোর্ট জটিলতায় দেশে ফিরতে পারছেন না। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আমার বোনের ভাই 2টা, আমার বোনাই মেজি বোনাই এই হচ্ছে 2টা ভাই আছে ওইখান থেকে আসবে, তার আসার জন্য ব্যস্ত। মানে একখান থেকে পাশাপাশি থাকতে 1 কিলো মানে 100 গজের ডিফারেন্স। এখন ওনারা আসবে, ওনাদের পাসপোর্ট ভিসা সব আটকে রাখছে এই মালিক। এখন তারা সারি দিচ্ছেও না, ওদের আসতে দিচ্ছে না। এই নিয়ে বড় একটা আতঙ্কের ভিতরে আছি আমরা। মরদেহ সমাহিত করতে নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর প্রগতি সরণি, এই পথে চলে না এমন কোনো যানবাহন নেই। দিনরাত উল্টো পথেও চলে গাড়ি, রিকশা, ভ্যান। রাস্তার উপর দোকানপাট সহ সব মিলিয়ে সারাক্ষণ লেগে থাকে যানজট। এই পথে ঢাকা ঘুরে ঘন্টায় 6 কিলোমিটার গতিতে 20 মিনিটের পথ পেরোতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। বাড্ডা, ভাটারা, নদ্দা সহ আশেপাশের এলাকা থেকে প্রগতি সরণিতে যোগ হওয়া রাস্তাগুলোর অবস্থা আরও বেহাল। সহকর্মী হাসিবুল করিম বিজয় রিপোর্ট। সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরছে নগরবাসী। রাজধানীর গুলিস্তানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন জাহাঙ্গীর হোসেন। থাকেন খিলক্ষেত এলাকায়। অফিস শেষে বিকেল 4টায় বাসার উদ্দেশ্যে যাত্রা। গুলিস্তান থেকে প্রগতি সরণি হয়ে যাবেন খিলক্ষেত। মালিবাগ, বাড্ডা হয়ে প্রগতি সরণি পার হতেই চলে যায় 2.5 ঘন্টা। জাহাঙ্গীর যখন খিলক্ষেত পৌঁছলেন ঘড়ির কাঁটায় তখন 6:45। 2 থেকে 2.5 ঘন্টা নামার পর, 2.5 ঘন্টা পর যাওয়ার পর নামার পরে শরীর আসলে অনেক ক্লান্তি। দাঁড়ায় আসতে হচ্ছে, বাসে সিট পাওয়া যায় না।
গুলিস্তান থেকে খিলক্ষেতের দূরত্ব 17 কিলোমিটার। শুধু প্রগতি সরণি পথটা পার হতেই যানবাহনের গতি ঘন্টায় 6 কিলোমিটারের বেশি নয়। বাসায় যেতে লেট হওয়ার কারণে পড়ালেখার একটু সমস্যা হয় আর কি। প্রতিদিন যে ভার্সিটিতে যাইতে লেট হয়ে যায়, এখন আমি বাসায় যেতে পারি না ভার্সিটি থেকে। রিক্সা বেশি, এরপরে হচ্ছে আপনার যে সাইডে দেখেন অনেক দোকান বসছে। এই মাইনুল বাড্ডা রোডে যত যানজট আছে অন্য রোডে এত কোনো যানজট নেই। রাজধানীর উত্তর পূর্বাংশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই রাস্তা। রামপুরা, বাড্ডা ও ভাটারা হয়ে কুড়িল পর্যন্ত এসেছে সড়কটি। এই রাস্তায় কেন লেগে থাকে যানজট? উত্তরটা অব্যবস্থাপনা। পুরো রাস্তা জুড়েই দুই পাশেই উল্টো পথে চলাচল। উল্টে তো যাওয়া ঠিক না, আমরা যাই যেটুকু যাই ওইটুকু অন্যায়। সিটি কর্পোরেশনকে আপনার পারমিশন দিছে উল্টা যেতে? এই কথা বলছে আপনার উল্টা যেতে? সবাই যায়, আমি একা না। এই সড়কে নেই কোনো নিয়ম। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী তুলে বাসগুলো, পেছনে দাঁড়িয়ে থাকে শত শত যান। এ পথে চলে না আসলে এমন কোনো যানবাহন নেই। রাস্তায় একটু পরপর বাজার আর হকার, সংকীর্ণ হয়ে থাকে পুরো পথ। আমরা মানছি একটা অংশ দখল করা আছে, কিন্তু যানজট যদি হয় আমরা রিক্সা নিয়ে আমরা সরে যাই। এটা দিয়ে কিন্তু আমাদের সবারই ফ্যামিলি চলে, তো আমাদের পেটে লাথি দিলে তো হবে না, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। রাজধানীর প্রগতি সরণি এই সড়কটির দুই পাশের ফুটপাতেই দখল করে নিয়েছে প্রায় 10 থেকে 12 ফিট জায়গা। তার উপর মূল সড়ক দখল করে গড়ে উঠেছে এ ধরনের ভাসমান মার্কেট। এই সড়কটিতে চলাচল করে সব ধরনের যানবাহন, ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শুধু ধমনী সড়কই নয়, এই রাস্তায় একদিকে যোগ হয়েছে ভাটারা, শাহজাদপুর, উত্তর, মধ্য ও মেরুলবাড্ডা থেকে আসা আঞ্চলিক রাস্তাগুলো। উল্টো দিকে গুলশান লিং রোড, মাদানী এভিনিউ, নদ্দা থেকে আসা রাস্তার মাথাগুলোই এ জটলা লেগে থাকে দিনরাত। ভাটারার সোলমাইত এলাকার রাস্তার ভেতরের অবস্থা এই। একে তো ভাঙা সড়ক, তার উপর পানি জমে খালে পরিণত হয় বৃষ্টি হলেই। গাড়ি চলতে হয় কোনো মতে, খুব সাবধানে। রাস্তার এই বেহাল দশা কয়েকদিনের নয়, বছরের পর বছর রাস্তার এ ভোগান্তি চলতেই থাকে। সামান্য বৃষ্টিতেই এমন পানি ভেঙে স্কুলে যেতে হয় শিশুদের। পানি জমা থাকলে সুরা জামা কাপড় ভিজা যায়, বৃষ্টি হইলে অটো পাওয়া যায় না। বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া আসা কষ্ট, ভাড়া বেশি, রিক্সা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। 1 ঘন্টা পরলে বৃষ্টি হয়, তাহলে মনে করেন 10 ঘন্টা পানি যায় না। এটি ঢাকা 11 আসন। সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বললেন, সিটি কর্পোরেশনের কাউন্সিলররা নেই, তাই এলাকা ঘুরে ঘুরে সমস্যাগুলোর খোঁজখবর নিচ্ছেন তিনি। তবে কাজটা সিটি কর্পোরেশনকেই করতে হবে বলে জানান নাহিদ ইসলাম। প্রগতি সরণির এক পাশে যেরকম একটা উন্নত ঢাকা, আরেক পাশে একটা অনুন্নত ঢাকা দেখতে পাই। এই বৈষম্যটা যাতে দূর হয় এবং বিরোধী দলের আসন হিসেবে যাতে এটা কোনো বৈষম্যের শিকার না হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি। ইমিডিয়েটলি যে সংস্কার দরকার, যে রাস্তাঘাটগুলো, সেগুলো তালিকা করে আমরা এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনে আমরা পাঠাবো। স্থানীয় কাউন্সিলর থাকলে তার সে এটা দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারবে। জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ তো এটার সহযোগিতা করা বা তদারকির জায়গাটা করা। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, প্রগতি সরণির রাস্তায় অব্যবস্থাপনা বন্ধে এআই ক্যামেরা স্থাপন করা হবে। বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা আছে, সেক্ষেত্রে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছি। এবং এই যে একটু আগে যে কাজের কথা বললেন, আমি নিজেও প্রগতি সরণির কথা জানি, সেটা অনেক আগের থেকে সেখানে যানজট লেগে থাকে বিভিন্ন কারণে, ট্রাফিক ব্যবস্থাপনা ভালো না। একসাথে সব জায়গায় খরাখুন্দন না করে একটা নিয়মের মধ্যে থেকে এক সাইড করে কাজ করা উচিত, যাতে করে অন্য সাইড থেকে জনগণ তাদের হাঁটা চলার সুবিধা করতে পারে। নগর অভিভাবক আসে যায়, নানামুখী প্রতিশ্রুতি দেন প্রতিনিধিরা, তবু গতি বাড়ে না এই রাস্তার যানবাহনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার আলোচিত রায় আজ। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন রায়ের জন্য এই দিন ধার্য করেন। দেশের ইতিহাসে প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শেষ হয় 4 দিনে। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত
পক্ষপাতিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর। অন্যদিকে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে 8 বছর বয়সী রামিস আক্তারের শিরোচ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং পরে গলা কেটে হত্যা করে। রামিসা হত্যা মামলার রায়ের বিষয়ে আরো তথ্য জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনেক আলোচিত রায় ঘোষণা ঘিরে নিরাপত্তা প্রস্তুতি কেমন দেখছেন এবং কখন নাগাদ হতে পারে রায় ঘোষণা? আরেকটা বিষয় যুক্ত করবেন, পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? মারফি, পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেটি আইনগত বিষয়, অর্থাৎ নিয়মিত যে আইনগত বিষয়টি সেটি কিন্তু বাস্তবায়ন করা হবে। তবে বর্তমানে প্রেক্ষাপটের কথা যদি বলি তাহলে কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ প্রথম যে কথাটি দিয়ে শুরু করছে আমি এটা দেখাতে চাই আপনাকে। প্রথমেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে, বিশেষ করে প্রায় কয়েক প্লাটুন কিন্তু যারা নিরাপত্তারক্ষীরা আছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়েছেন ঠিক যে কোর্ট, তার কোর্টের বাইরেও। এবং সব কিছু মিলে আমি যখন দেখছি আসলে এই জায়গাটিতে এবং সব কিছুর বিচার বিশ্লেষণ করে নিরাপত্তা জিনিসটাকে বজায় রাখার পিছনে একটা বড় কারণ রামিসার যে ঘটনাটা ঘটেছিল সেটি কিন্তু বাংলাদেশের যে প্রচলিত আইন, সেই প্রচলিত আইনের একটু বাইরে গিয়ে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু বিচার কার্য সম্পূর্ণ করা হচ্ছে, অর্থাৎ দ্রুত বিচার যে ট্রাইব্যুনাল সেগুলোতে কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে। এবং এর মাধ্যমে মাত্র 4 দিনের মাঝখানে কিন্তু মামলার যে প্রসিডিংগুলো থাকে, বিশেষ করে আদালতে শুনানি করা এবং সাক্ষী প্রমাণ তথ্যাদি ভিত্তি করে কিন্তু আজকে রায়ের দিন ধার্য করা হয়েছে। তো সবকিছু এইখানের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বেশ কঠোর পরিস্থিতি এখানে, আর তার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসামিকে নিয়ে আসা হয়ে তার রায় ঘোষণা করার পরে, অর্থাৎ যে 2 জন আসামির কথা আমরা জানি, সেই 2 জন আসামি সোহেল রানা সহ এবং তার স্ত্রী, তাদেরকে নিয়ে এসে রায় ঘোষণা করার পরে দ্রুত সম্ভব সময়ের মধ্যে এখান থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা কিন্তু আমরা জেনেছি। এরই মাঝখানে কিন্তু কিছুক্ষণ আগে এখানে একের পর এক পুলিশের গাড়ি ঢুকছে এবং তারাও কিন্তু নিরাপত্তার জায়গাগুলো দিচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন এরপরে আসলে পদক্ষেপ কি, যেহেতু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এই মামলাকে কেন্দ্র করে, সুতরাং এই মামলাতে আসলে যে আসামি পক্ষ তারাও কিন্তু বেশ কিছু প্রশ্ন তোলার চেষ্টা করবেন, এমনটাই কিন্তু ভাবা হচ্ছে। পরবর্তীতে মামলাটি নিশ্চয়ই যদি আপিল করা হয় সেক্ষেত্রে হাইকোর্টের মাধ্যমে সেটিকে নিষ্পত্তি করা হবে। এবং আমরা যেটা জানতে পেরেছি আসলে সরকারের মাধ্যমে যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি করার শর্তে তাকে কিন্তু আইনের যে সর্বোচ্চ ধারা, সেই সর্বোচ্চ ধারায় কিন্তু তাকে মৃত্যুদণ্ডের যে চাওয়া সেটা কিন্তু আসামি পক্ষের অর্থাৎ যেই আইনজীবী আসলে বাদীপক্ষের আইনজীবী তারা কিন্তু চেয়েছেন। উল্টো দিকে স্টেট ডিফেন্সের কথা যেটি বলছিলাম, স্টেট ডিফেন্স কিন্তু সর্বশেষ যেদিন শুনানি ছিল সেই শুনানির দিন কিন্তু তারা বলেছেন যেহেতু আসামি অপরাধ কবুল করে নিয়েছেন এবং সেই জায়গা থেকে যেহেতু স্বীকার করে নেওয়ার যে পন্থা ছিল সেটিও কিন্তু তারা যেহেতু স্বীকার করেছে, সেক্ষেত্রে একটু রয়েস হয়ে কিন্তু তারা চাচ্ছেন যে যাতে করে এই মামলার ন্যায় বিচার পাওয়ার শর্তে তারা যাতে ন্যায় বিচার পায়। তো মারফি, বলতে পারি যে এখন পর্যন্ত রায় কী হবে সেটি তো সম্পূর্ণ বিচারিক একটা বিষয়, কিন্তু এই মুহূর্তে আদালতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জোরদার তৎপরতা দেখা যাচ্ছে। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ বিকেলের মধ্যে শোকজ নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসায় এই কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী শোকজ করা হয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের দায় প্রমাণিত হয় কেন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না তার জবাব দিতেই রোববার পর্যন্ত সময় দেওয়া হয়। এর আগে তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায় পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
গত 27 মে মগবাজারের রাতদিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে মারা যায় 6 নবজাতক। ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। আগামীকাল বিকেলে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। অসহনীয় মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ, জীবনযাত্রার ব্যয় বাড়ছে প্রতিদিন। নতুন কর্মসংস্থান তৈরিতে নেই সুখবর। আসছে বাজেটে কি মিলবে স্বস্তির বার্তা? শিক্ষার্থী থেকে চাকরিজীবী, ব্যবসায়ী থেকে প্রান্তিক কৃষক, সবারই চাওয়া বাজেটের অর্থ ব্যবহার হোক সুষ্ঠুভাবে। বড় অর্থ ব্যয়ের সুফল নিশ্চিত করবে সরকার। ব্যস্ততম এই শহরে কাজের ফাঁকে সামান্যই অবসর মেলে। মূল্যস্ফীতি যেখানে 9% ঘরে, সেখানে দুমুঠো খাবার জোগাড়ের নাম সংগ্রাম। সীমিত আয়ের মানুষের প্রত্যাশা বেশি নয়, চাওয়া চাল ডালের হিসাব কিছুটা সহজ হোক। সরকার জিনিসপত্রের দাম কমায় রাখলে তো আমরা দিনমজুরি মানুষ খায়া ছেলেরা শান্তি পাবো। এই তো শহর ছাড়িয়ে গ্রাম, এই বদ্বীপের প্রতিটি মানুষের যাপিত জীবন অনেকটাই নির্ভর করে বাজেটের উপর। সরকার জনগণের পকেট থেকে ক টাকা নিবে আর জনগণের উন্নয়নে ক টাকা ব্যয় করবে, তার বার্ষিক পরিকল্পনাই মূলত বাজেট। তাই বাজেট ঘিরে সমাজের সব স্তরের মানুষের প্রত্যাশা থাকে অনেক। 2025 সাল শেষে সয়াবিন তেল কিনতাম 180 টাকা, এখন তো 210 টাকা সয়াবিন তেল কিনতে হয়। সাবান কিনতে 50 টাকা 5টা সাবানে বেড়ে গেছে। সব থেকে জিনিসের দাম বাড়ছে। এই সরকারের জন্য এটা আপনার অনুদান, আমার জিনিসের দাম কম থাকে। আমার পকেটে টাকা থাকে তাহলে আমি খরচ করতে পারি, আমি পরিকল্পনা করতে পারি। আর যদি পকেটে টাকা না থাকে, আমার যদি ঘরে টাকা না থাকে, তাহলে তো আমি একটা ব্যবসাও করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। বিবিএসের সবশেষ জরিপ মতে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 8 লাখ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের দাবি, বাস্তবতায় এই সংখ্যা আরও বেশি। এদিকে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে নেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা বাজেটের বড় অংশ ব্যয় হবে গবেষণা আর প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা খাতে একটা বৃহৎ অংশ এবার বাজেটে ধরা হয়েছে, যা আমরা মনে করি যে শিক্ষা খাতে এবং গবেষণা থেকে শুরু করে বরাদ্দে একটি ইতিবাচক হিসাবে আমরা নিচ্ছি। প্র্যাকটিক্যাল রিসার্চ ফিল্ডে যদি আমরা গবেষণার ক্ষেত্রে বাজেট বাড়াতে পারি কিংবা সরকার বাড়ায়, সেক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। কমেছে বিনিয়োগ, থমকে আছে উৎপাদন খাত। নতুন অর্থনৈতিক কর্মসংস্থান তৈরিতেও নেই সুখবর। বর্তমানে 1 কোটি অর্থনৈতিক ইউনিটের বড় অংশই অপ্রাতিষ্ঠানিক। কর্মজীবী মানুষ চায় বাজেটের প্রভাবে বিস্তৃত হবে চাকরির বাজার, মিলবে যোগ্যতা অনুযায়ী চাকরির নিশ্চয়তা। আমাদের দেশের যে অর্থনৈতিক সমস্যা, এটাকে মাথা রেখেই সরকার একটা বাজেট প্রণয়ন করা দরকার। প্রত্যাশা হচ্ছে সরকার একটা নতুন খাত সৃষ্টি করবে, একটা ভালো বাজেট আমরা আশা করতেছি এবং নতুন খাতে আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এদিকে গত 1 দশকে কৃষি উন্নয়নে বরাদ্দ বাজেটের 10% থেকে নেমে এখন 5.86%। অথচ মাঠে ঘাম ঝরানো এই মানুষরাই দেশের লাইফলাইন। জ্বালানি তেল, সার, বীজের দাম সহনীয় হোক বাজেট ঘিরেই, এমনটাই প্রত্যাশা প্রান্তিক চাষিদের। আমাদের যে বাজেট আছে, বাজেটটা যেন কৃষি বান্ধব বাজেট হয়। কৃষি যন্ত্রাংশ আমদানি করতে যে পরিমাণ 56% ট্যাক্স সরকার বসিয়ে রেখেছে, যেগুলো আসলে অযৌক্তিক। এবার বাজেটে মৎস্য ক্ষেত্রে একটা বড় ধরনের বরাদ্দ আমরা আশা করতেছি। সেটা হচ্ছে যে যাতে করে কৃষকরা সহজ শর্তে এই ঋণটা পায়। সবকিছু ঠিক থাকলে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে যাচ্ছে বেশি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।
স্ব মন্ত্রণালয়ের কার্যক্রম সরকারি সংসদীয় দলের সামনে তুলে ধরেছেন 7 মন্ত্রী, যেখানে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাখ্যা, অগ্রগতি ও পরিকল্পনা জানানো হয়। বৈঠক শেষে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, মাসে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়ানো হয়নি। এছাড়া তারেক রহমান সরকারের প্রথম বাজেট 11ই জুন উত্থাপিত হবে জানিয়ে 16ই জুন থেকে সংসদে আলোচনা শুরু হবে বলেও জানান চিফ হুইপ। স্কুলে মানসম্মত টিফিন সরবরাহ না করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সংসদীয় দলের সভায়। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে সপ্তাহের প্রথম কর্মদিবসে। তার আগের দিন সংসদ ভবনে হয় সরকারি দলের সংসদীয় কমিটির সভা, যেখানে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারের 120 দিনের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যচিত্র তুলে ধরেন 7 মন্ত্রী। 7 জন মাননীয় মন্ত্রী তারা প্রেজেন্টেশন দিয়েছেন। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন। জানান, বৈঠকের শুরুতে শিক্ষামন্ত্রী পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহে সরকারের দৃঢ় অবস্থান। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে 2-1টা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী হাম ও ডেঙ্গু প্রতিরোধে সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেন। জানান, চীনের সহযোগিতায় দেশে 5টি হাসপাতাল নির্মাণের খবর। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সড়কমন্ত্রী নিজ নিজ মন্ত্রণালয়ের তথ্য জানান। চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই অসুবিধায় তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। বিদ্যুতের দাম বাড়লেও তাতে 60% গ্রাহককে বাড়তি বিল গুনতে হবে না বলে সংসদীয় দলকে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। 66% মানুষের বিদ্যুতের কোনো দামই বাড়েনি। 75 ইউনিট পর্যন্ত যারা ব্যবহার করবেন তাদের কোনো দাম বাড়বে না। এরপরে 1 টাকা, 1 টাকা 20 পয়সা, তারপর 1 টাকা 40 পয়সা এরকম করে দাম বাড়িয়েছেন। একদম শেষ প্রান্তিক যে লেভেলে 1% মানুষ তাদের দাম বেড়েছে, তারা হলো 2 টাকা বা এর কাছাকাছি দাম বেড়েছে। এছাড়া আসন্ন বাজেট অধিবেশনের কার্যসূচির বিস্তারিত তুলে ধরেন চিফ হুইপ। 15 তারিখে বিকালবেলার সংখ্যক আমরা বাজেট পাস করব, 16 তারিখ থেকে বাজেট ডিসকাশন হবে। সেজন্য আমরা হয়তো সকাল বিকাল সেশন করতে পারি, কারণ 30 তারিখে বাজেট পাস করতেই হবে। 30 তারিখে বাজেট পাস করার পর এখানে তারপরে প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট স্বাক্ষর করবেন। এরই মধ্যে সংস্কার হয়ে গেছে জানিয়ে চিফ হুইপ বলেন, সংসদের কাছে সংবিধান সংশোধন ছাড়া বিকল্প কিছুই নেই। সংস্কারটা হয়ে গেছে, যা হওয়ার তা হয়েছে, এখন হবে সংশোধন। যে বিরোধী দল নাম দিবেই, কেন দেবে? আমি কনফিডেন্ট কেন? কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো পথ নেই। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 6টি দাবি, কিন্তু সেই 6 দাবি বদলে দিয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতির গতিপথ। স্বায়ত্তশাসনের দাবিতে 1966 সালের 7 জুন যে আন্দোলনের সূচনা, তা পরবর্তী গণ অভ্যুত্থান, গণ আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের পথকে প্রভাবিত করে। আজ 6 দফা দিবসে ফিরে দেখা সেই ঐতিহাসিক অধ্যায়। বিস্তারিত সহকর্মী তাজুল ইসলামের রিপোর্টে থাকছে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে লড়াই করেছেন শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও অনেকে। তবে সে লড়াই গতি পায় 60-এর দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। এসব দাবি আদায়ে ওই বছরের 7 জুন দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। হরতালে গুলি চালায় পুলিশ, ইপিআর। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হক সহ অনেকে শহীদ হন। 6 দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ। মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারিতে সংরক্ষিত আছে সেই সময়ের নানা দলিল, সংবাদপত্র, আলোকচিত্র ও স্মৃতিচিহ্ন, যা মনে করিয়ে দেয় রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের দীর্ঘ সংগ্রামের কথা। 6 দফার মূল লক্ষ্য ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য অধিকতর স্বায়ত্তশাসন নিশ্চিত করা। দীর্ঘদিনের অসন্তোষের প্রেক্ষাপটে সামনে আসে এই কর্মসূচি। এক বাক্যে হচ্ছে 6 দফার বার্তা হচ্ছে বাঙালি বাংলা শাসন করবে, এবং বাঙালি বাংলা শাসন করবে পাকিস্তানের কাঠামোর মধ্যে। সেটাকে তিনি চমৎকারভাবে সেই বিষয়গুলোকে বলা যায় যে ভিজুয়ালাইজ করে দিলেন। ফলে 6 দফা কিন্তু বিদ্যুৎ তরঙ্গের মতো মানুষকে আলোড়িত করেছে।
ধীরে ধীরে 6 দফা একটি রাজনৈতিক দলের কর্মসূচি থেকে পরিণত হয় গণমানুষের দাবিতে। ঐতিহাসিকদের মতে পরবর্তী সময়ে 1969-এর গণঅভ্যুত্থান ও স্বাধীনতা আন্দোলনের পেছনেও এর গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। 6 দফা থেকেই আমরা কিন্তু স্বাধিকারের প্রশ্নটা চলে আসলো, আর স্বাধিকার থেকে আমরা 71-এ স্বাধীনতার দুয়ারে উপনীত হলাম। তো ফলে 6 দফা রাজনৈতিক সংগ্রামের ক্ষেত্রে বলবো যে এই উপমহাদেশে তো বটেই, এবং অনেক দেশের ক্ষেত্রে একটা বড় উদাহরণ যে যেই অন্যায্য কাঠামোটা চাপিয়ে দেওয়া হয় রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে, সেটা কি করে আমরা ভেঙে আমরা বেরোতে পারি। খুব সহজ ছিল না। 6 দশক পরও 6 দফা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। সে সময়ের 6টি দাবি ইতিহাসের গতিপথ বদলে দিয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাষ্ট্র গঠনের দীর্ঘ যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অনলাইন প্রতারকদের সংঘবদ্ধ একাধিক চক্র সক্রিয় চট্টগ্রামে। প্রতিদিন তাদের ফাঁদে পড়ে অ্যাকাউন্টে টাকা হারাচ্ছেন কেউ না কেউ। গত 1 বছরে চট্টগ্রামে মামলা ও জিডি হয়েছে প্রায় 350। এর বাইরে আরও অনেক ঘটনা অজানা। সম্প্রতি এক ভুক্তভোগীর মামলায় ধরা পড়েছে চক্রের 2 জন। অজানা একটি লিঙ্কে ক্লিক করার পর ম্যালওয়্যার অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায় এই ব্যক্তির ফোনে। তার অভিযোগ, ফোনের নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকার চক্র ইসলামী ব্যাংক চকবাজার শাখার অ্যাকাউন্ট থেকে 2,86,000 টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে 62,600 টাকা সরিয়ে নেয়। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ভুক্তভোগী মামলা করলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন আদালত। 4 ঘন্টা পরে যখন আমার সেটটা যখন ফ্রি হয়ে গেছে, তখন আমি দেখলাম আমার মোবাইলের অ্যাপসে ঢুকে দেখলাম আমার অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, বিকাশেও কোনো টাকা নাই। এই ব্যক্তির ঘটনা কিছুটা ভিন্ন। গুগল থেকে আনঅথরাইজড অ্যাপ ডাউনলোডের পর ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে। ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই উধাও হয়ে যায় 28,000 টাকা। কিছু চাইনিজ অ্যাকাউন্ট থাকে যেগুলো হচ্ছে প্লে স্টোর থেকে ইউজ করা যায় না, সেগুলো গুগল থেকেই ডাউনলোড করতে হয়। তো আমি সেই সুবাদে গুগল থেকে ডাউনলোড করেছিলাম। এখন তো আমি বুঝতে পারিনি আসলে এটা এমন একটা ফিশিং লিঙ্ক ছিল। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হ্যাকারদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ ব্যাংক কর্তৃপক্ষের। সেলফিনটা এটা ভেরি মাচ প্রোটেক্টেড এবং এটা বেশ কয়েকটা স্তরে এটা সতর্কতা অবলম্বন করা হয় যাতে কোনোভাবেই এটা অন্য কারো হাতে না যেতে পারে, যদি আপনি ফিশিং আনঅথরাইজ কোনো অ্যাপস বা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক না করেন। গত 1 বছরে চট্টগ্রামে সাইবার ক্রাইম সংক্রান্ত মামলা হয়েছে 165টি। গত 6 মাসে সিএমপি 16টি থানায় অভিযোগ জমা পড়েছে 160টি। সাইবার অপরাধের সংখ্যা এতই বেড়ে যাচ্ছে যে আমরা নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হচ্ছি যে সাইবার অপরাধের নিয়ন্ত্রণের জন্য আমরা একটি সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টার খুব শীঘ্রই উদ্বোধন করতে যাচ্ছি, যার অধিক হারে আমরা মানুষকে সাইবার অপরাধ বিষয়ে সেবা প্রদান করতে পারি। হ্যাকার চক্রের সাথে অনেকে জড়িত বলে ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি ব্যক্তি সচেতনতাকেও জরুরি বললেন তারা। ঘটনার পেছনে কিছু লোক জড়িত আছে, ব্যাংকিং সেক্টরে কিছু লোক জড়িত আছে যারা ইনফরমেশনগুলো ওদেরকে দেয়, নাইলে এরা জানে কিভাবে। একটা সিন্ডিকেট এই কাজটা করছে এবং দুঃখজনক হলো সত্য, আমরা প্রশাসনের সাহায্য চাইলে প্রশাসন সাহায্য করে না, বলে যে কোর্টে গিয়ে মামলা করেন। ব্যক্তিগত তথ্য সব হাতিয়ে নিচ্ছে, সেটি সামাজিকভাবেও আমাদেরকে বিভিন্নভাবে একটা অমর্যাদাকর অবস্থায় ফেলে দিচ্ছে, বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। সেই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা কোনো আনঅথরাইজড যে সমস্ত অ্যাপস আছে সেখানে আপনারা ডাউনলোড করবেন না, ক্লিক করবেন না। জামাল উদ্দিন নামে সাতকানিয়ার এক ক্ষুদ্র ব্যবসায়ীর 7.5 লাখ টাকা হ্যাক করার ঘটনায় গত 4 জুন 2 জনকে গ্রেফতার করে জেলা ডিবি। তাদের কাছে একটি ল্যাপটপ, 4টি মোবাইল ফোন, 18টি বিকাশ রেজিস্ট্রেশন করা সিম, 8টি চেক বই, 3টি ব্যাংক কার্ড পাওয়া যায়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সুনামগঞ্জের সরকারি প্রকল্পের নামে সুরমা নদী থেকে বালু উত্তোলনের অনুমতি নিয়ে চলছে রমরমা বাণিজ্য। বিভিন্ন অজুহাতে স্থানীয় প্রশাসনের অনুমতিতে বারবার মেয়াদ বৃদ্ধি করে 5 লাখ ঘনফুটের বদলে উত্তোলন করা হচ্ছে 15 লক্ষাধিক ঘনফুট বালু, যার মধ্যে প্রায় 12 লাখ বালু বাণিজ্যিকভাবে বিক্রি হয়েছে বাইরে। অভিযোগ, অবৈধ বাণিজ্যের নেতৃত্বে রয়েছে এক ইউপি চেয়ারম্যান ও বিএনপির এক নেতা।
সুনামগঞ্জ পৌর শহরে 2 লেনের 4 কিলোমিটার সড়ক 4 লেনের উন্নীতকরণের কাজ চলমান। প্রকল্পটিতে সড়ক প্রশস্ত করার জন্য 5 লাখ ঘনফুট বালু উত্তোলনের অনুমতি পান সাবেক জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া। শর্ত সাপেক্ষে সরকারি কাজের জন্য অবাণিজ্যিকভাবে বালু উত্তোলনের অনুমতি দেয়া হলেও তা তোয়াক্কা না করেই চলছে বালু বিক্রির রমরমা বাণিজ্য। বিভিন্ন অজুহাতে স্থানীয় প্রশাসনের অনুমতিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কয়েক দফা। 5 লাখ ঘনফুটের জায়গায় এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে 15 লক্ষাধিক ঘনফুট বালু। আপনি এখন যে ঘাটও বাইছেন এটা কি 4 লাইনের ঘাট? না 4 লাইনে না, আমারে কইছে আমরা এখানে রাত্রে থাকি, ঠিক আছে, রাত্রে এখানে থাকি, মানে আমরা রেজে এখানে কমপ্লেন। নদী থেকে বালু উত্তোলনের পর 4 লেন প্রকল্পে না গিয়ে ড্রেজারের মাধ্যমে আনলোড করা হচ্ছে শহরের বাইরে ফুলমিয়ার নিজ এলাকায়। সেখান থেকে এক্সকাভেটর ট্রাকের মাধ্যমে বিক্রি হচ্ছে শহরের বাইরে বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত শুধু অবৈধভাবে বিক্রি হয়েছে 12 লাখ ঘনফুটের বেশি বালু। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় 2 কোটি টাকা। এটা 4 লাইনের বালু, আপনি তো শহরের উল্টা দিকে যাচ্ছেন কেন? কোন রাস্তায়? ব্রিজের রাস্তায়। তবে অবৈধভাবে বালু বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক জেলা বিএনপির সহসভাপতি ফুল মিয়া। না 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 না, এখানে 4 লাইনের মাল 4 লাইনে দিচ্ছি, অন্য জায়গায় বেচার কোনো সুযোগ নেই। মাল থাকলে আপনারা দেখেন, কিন্তু এটা আমার না, এটা হলো 4 লাইনের যেটা, এটা 4 লাইনই আসে। এখানে জলাবদ্ধতা বন্ধ হয়ে যায় দিকে, কিন্তু আমরা এই বিভিন্ন জায়গাতে রাখিয়া এটা করতেছি, 4 লাইনে দিচ্ছি। অবৈধ বালু বিক্রির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। এই বালু যদি এখানে এই প্রজেক্টের ব্যতীত অন্য কোথাও যায়, এটা নিঃসন্দেহে এটা অনিয়মের মধ্যে পড়ে। তো এই অনিয়মটা হয়েছে কিনা এটা আপনার কাছে প্রথম শুনলাম, আমরা একটা তদন্ত করে এটা করতে পারছি। ক্ষমতার প্রভাবে অবৈধ ভূমি দখলের অভিযোগে এর আগেও যমুনা টিভির শিরোনাম হয়েছেন এই চেয়ারম্যান। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে প্রায় 2000 শ্রমিক জানতে পারেন তাদের করা হয়েছে চাকরিচ্যুত। প্রতিষ্ঠানটির এমন সিদ্ধান্তে হতভাগ ভুক্তভোগীরা। প্রতিবাদে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেন। ক্রয়াদেশে কমে যাওয়া এই সিদ্ধান্ত বলছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিক নেতাদের দাবি এমন সিদ্ধান্ত অমানবিক। ঈদুল আজহার ছুটির শেষে শিল্পাঞ্চল কারখানাগুলোতে শুরু হয়েছে কর্মব্যস্ততা। তবে ভিন্ন চিত্র আল মুসলিম গ্রুপের 3টি প্রতিষ্ঠানে। 3টি পোশাক কারখানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে 1868 জন শ্রমিককে, জানিয়ে বিরূপ প্রভাব পড়ে কর্মপরিবেশে। ঈদের পরপর একসঙ্গে এত শ্রমিককে অব্যাহতি দেয় হতাশ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী শ্রমিকদের মাঝে। তারা রিজন না দিয়ে আমাকে হাফ বেতন দিয়ে ছুটি দিয়ে দিছি, ঈদের ছুটি দিছি। আমরা ঈদের ছুটি পাইয়া আমরা চলে গেছি। 26 তারিখে 27 তারিখে মেসেজ গেছি। সবাই টিম রইছে, আমাকে রানিং মাসের বেতন ফোন দেয় না, আমাকে 11 মাস চাকরি বয়স, 12 মাসে পড়ছে। মালিকের উচিত ছিল যে আগে তাদেরকে জানাই দেওয়া যে তোমাদের চাকরি নাই, তোমাদের পাওনা দিয়ে আমরা পরিশোধ করে দেবো, কিন্তু দেয় নাই। শ্রমিক নেতাদের দাবি কারখানা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত অমানবিক। দ্রুতই অব্যাহত শ্রমিকদের কাজে ফেরানোর দাবি তাদের। 1800 থেকে 1900 শ্রমিক যাদেরকে ঈদের আগে যারা সুন্দর মতো কাজ শেষ করে বাড়ি ফিরছে, অথচ বাড়ি ফেরার পরে আমরা দেখছি তাদেরকে শ্রম আইনের বিধারা ব্যবহার করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যা সম্পূর্ণভাবেই আমি বলবো যেটা একটা বেআইনি পদক্ষেপ। কারখানা কর্তৃপক্ষের দাবি পুরো প্রক্রিয়াই শ্রম আইন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। আমরা যাদের আসলে ছাঁটাই করেছি তাদেরকে আমরা আমাদের সরকারি বিধিবিধান এবং আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী ছাঁটাই করেছি। বর্তমানে কোম্পানির কাজ কম থাকার কারণে, অর্থাৎ অর্ডার কম থাকার কারণে আমরা এই ছাঁটাই প্রক্রিয়ায় অংশ নিয়েছি। তাদেরকে পাওনা দেনা তাদেরকে সম্পূর্ণ বুঝাই দেওয়া হয়েছে, তারা তাদের বিকাশের মাধ্যমে সেটা পেয়েছে। ছাঁটাইকে কেন্দ্র করে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মাহফুজুর রহমান নিপু,
যমুনা নিউজ, সাভার। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবারও দেশটির দক্ষিণে নির্বিচার হামলায় প্রাণ গেছে কমপক্ষে 10 জনের। এদের মধ্যে 3 জন সেনা সদস্য। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল উইসাম সাবরা, ক্যাপ্টেন এলি খুরি এবং সেনা সদস্য হোসেন গাজাল। আইডিএফের দাবি যানবাহনটি তাদের জন্য হুমকি তৈরি করেছিল, কারণ তারা ইঙ্গিত পেয়েছেন হিজবুল্লাহ ওই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাটি তদন্তের কথাও জানিয়েছে তেল আবিব। সেনা সদস্যদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এই আগ্রাসনকে পূর্ব পরিকল্পিত অপরাধ আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। দেশটির জনগণ, বিশেষত দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা অঞ্চলে শত্রুপক্ষের ধারাবাহিক অপরাধের আরেকটি সংযোজন বলে ব্যাখ্যা করেছে গোষ্ঠীটি। 2025 সালে বিশ্বজুড়ে $1000 কোটি সমরাস্ত্র বিক্রি করেছে তুরস্ক। গেল 2 বছরে দেশটির সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। সাশ্রয়ী মূল্য, দ্রুত সরবরাহ এবং নতুন প্রজন্মের এসব অস্ত্র এরই মধ্যে বিভিন্ন যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করতে সক্ষম হয়েছে। ফলে এশিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চলের অন্তত 40টি দেশ এখন তুর্কি অস্ত্রের নিয়মিত ক্রেতা। শত্রুর কাল্পনিক অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ছোড়া হচ্ছে গোলা। সফলভাবে আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। অন্যদিকে শত্রুর অবস্থানে আঘাত হানতে প্রস্তুত বিভিন্ন ধরনের অ্যাটাক হেলিকপ্টার, রকেট, মেশিনগান এবং বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এসব হেলিকপ্টার গেল মাসে একটি সামরিক মহড়ায় নিজেদের এসব সমরাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে তুরস্ক। মহড়ায় বিভিন্ন ধরনের ফাইটার জেট, যুদ্ধজাহাজ এবং সাজোয়াজানের প্রদর্শনীয় হয়। এর পাশাপাশি তুলে ধরা হয় আলোচিত বায়রাক্তার সহ বিভিন্ন ধরনের ড্রোনও। সামরিক খাতে সর্বাধুনিক প্রযুক্তি, স্বল্প মূল্য আর দ্রুত সরবরাহের নিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে জনপ্রিয়তা বাড়ছে তুরস্কের সামরিক সরঞ্জামের। প্রেসিডেন্ট এরদোয়ানের দৃঢ় নেতৃত্ব এবং সঠিক বিনিয়োগের ফলে এই অভাবনীয় সাফল্য। একসময় যেসব প্রযুক্তির জন্য আমাদের বিদেশের উপর নির্ভর করতে হতো, আজ তা আমাদের নিজেদের প্রকৌশলীরাই তৈরি করছেন। সম্পূর্ণ নিজস্ব সম্পদ ব্যবহার করে আমরা এখন বিশ্বমানের প্রযুক্তি তৈরি করছি। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সামরিক বাহিনী কিনছে তুরস্কের এসব সমরাস্ত্র। 2023 সালে যেখানে $450 কোটি অস্ত্র রফতানি করে, 2025 সালে এসে তা 1000 কোটি ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে ব্যবহৃত সামরিক ড্রোনের প্রায় 65% সরবরাহ করছে তুরস্ক। এছাড়া গোলাবারুদ, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাতেও আস্থা অর্জন করেছে দেশটি। সম্প্রতি ইন্দোনেশিয়া 48টি তুর্কি ফাইটার জেট কেনার চুক্তি করে। তুরস্কের প্রতিরক্ষা খাতের এই সাফল্যের পেছনে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যার মধ্যে অন্যতম বায়রাক্তার, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং আরকা ডিফেন্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্য আগামী 2 বছরের মধ্যে রফতানি $2000 কোটি ছাড়ানো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।